আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ডক্টরোলা.কম আয়োজিত ডক্টরোলায় আমার ডাক্তার অনুষ্ঠানে। আমি ডাক্তার এজাজ আজকে আপনাদের সাথে আছি অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়ে। আজকে আমরা আলোচনা করব বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নিয়ে, এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন ডক্টর ফারহা দিবা, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি, ঢাকা ইউনিভার্সিটি। ম্যাডামের কনসালটেন্সি চেম্বার সম্বন্ধে জানতে আপনারা কল দিতে পারেন 16484 এই নাম্বারটিতে। আজকে আমরা স্টুডিওতে আলোচনা করব বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নিয়ে, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন, অথবা আমাদের ফেসবুকে চলে যাওয়া লাইভ পোস্টটিতে কমেন্ট করতে পারেন। কমেন্ট করার সময় অবশ্যই আপনার বয়স এবং পেশা উল্লেখ করবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টরোলা.কম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বরাবরের মতোই আমরা স্টুডিওতে একটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি বিভিন্ন জায়গাতে, কোনো জায়গাতে দেখা যায় যে বাবা মারা খুব বেশি স্ট্রিক্ট, আবার অনেক সময় সিনেমাতে দেখা যায় বাবা মারা খুব বেশি লিবারেল, একদম সন্তান যা বলতেছে তাই করতেছে। আসলে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কটা কিরকম হওয়া উচিত? অনেক ধন্যবাদ। এটা আসলে আমাদের প্রাতিষ্ঠানিক অনেক কিছুতে আমরা শিক্ষা পাই। সন্তান লালন পালন আসলে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটার অনেক কিছুই আমরা না জেনেই শুরু করে দিই। যে কারণটা আসলে অনেক সময় বাবা মায়েরা বুঝতে পারেন না। কেউ কেউ ভাবেন যে হয়তো খুব কঠোর শাসনে রাখলে ছেলে মেয়ে খুব ভালো থাকবে, পড়াশোনা মানে ওনারা যেভাবে চান সন্তানকে সেভাবে বড় করবেন। আবার কেউ কেউ ভাবেন, হয়তো শুনেন যে সন্তানকে খুব শাসনে রাখতে হয় না, তাই একেবারেই তখন আবার শাসন বলে কিছুই রাখেন না। তখন আবার সেই নিয়ম শৃঙ্খলার প্রতি যে মানুষের একটা মনোযোগ আসে, সেই জায়গাটি আর আসে না। তো আমাদের মনোবিজ্ঞানে এই প্যারেন্টিং এর স্টাইলকে আমরা এই অথরিটি, এটাকে যখন কঠোর ভাবে কেউ করেন সেটাকে আমরা একটা স্টাইল মনে করি, একটা এক্সট্রিমেন্ট। এবং আরেকটা যখন কি যে একেবারে ছেড়ে দেন, যেটাতে একেবারে পারমিসিভ বেশি মাত্রায়, সেটা আরেকটা এন্ড। স্বাভাবিকভাবেই কোনো এন্ড কিন্তু আসলে একটা পরিস্থিতির জন্য ভালো নয়। একটা মাঝামাঝি অবস্থায় থাকতে হয়, যেখানে অবশ্যই শাসনও থাকবে এবং বাচ্চার জন্য অবশ্যই স্বাধীনতাও থাকবে। কিন্তু সেই জায়গাটাই বাবা মাকে নিশ্চিত করতে হবে যে ওনারা শাসন কি মাত্রায় করবেন। এবং সেই শাসন মানে কিন্তু অনেক সময় হয়ে যায় আবার একেবারে শারীরিক নির্যাতনের অবস্থায় চলে যায় শাসন করা মানে। কিন্তু আসলে সেই শাসন প্রয়োজন নেই শারীরিকভাবে একেবারেই সাংঘাতিক। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দেশে হুট করে এটার পরিবর্তন আনা একেবারে সম্ভব না, কারণ আমরা সবাই বাবা মার কিছু করা দু চারটা না খেয়ে কেউ বড় হয় না। তো সেই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে যে শাসনেরও একটা সীমানা আছে। এই অবস্থানটা, এই ব্যালেন্সড অবস্থাতেই আসলে একটা বাচ্চা, যেটাকে আমরা টার্ম বলি সাইকোলজিতে অথরিটেটিভ প্যারেন্টিং, যেখানে তার মানে পারমিসিভ অংশ উপস্থিত থাকবে। বাচ্চারা টের পাবে যে আমি এই কাজগুলো করতে আমি স্বাধীনতার সাথে করতে পারবো, বাবা মা বরং খুশি হবে আমি যদি এই কাজগুলো করি। এবং যখন বাচ্চারা নিজেরা আনন্দের সাথে কোনো কাজ করার সুযোগ পায়, এবং তাতে যখন তারা বাবা মার কাছ থেকে সবচাইতে বেশি উৎসাহ শুধু নয়, তারা যখন ওই প্রশংসা শুনতে পায়, বাবা মা যখন তাকে বলে যে তোমার এই কাজটা খুব ভালো হয়েছে, আমি খুব গর্বিত হয়েছি, এর চাইতে বড় পুরস্কার আর তার কাছে কিছু হয় না। এবং তখন বাচ্চারা আসলে আর শাসনের জায়গাটাও তখন আর বাবা মাকে আসলে এত কঠিন ভাবে করতে হয় না, ওরা নিজেরাই মনোযোগী হয়ে ওঠে। যতটা যে কাজগুলো ওনারা চান তাদের সন্তানের ভিতরে গড়ে উঠুক, যে চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে উঠুক, যে আচরণগুলা তাদের সন্তান করুক বলে ওনারা আশা করেন, সেই আচরণের প্রতি বাচ্চারা তখন মনোযোগী হয়ে ওঠে। অনেক বাবা মা দেখা যায় যে বুঝাতে চায় যে তারা আসলে তাদের বাচ্চার ফ্রেন্ড, আবার অনেকে একটা পুরো একটা একটা আলাদা জায়গা তৈরি করে রাখে, দুজনের মাঝখানে একটা গ্যাপ তৈরি করে রাখে, দূরত্ব তৈরি করে রাখে। আসলে কতটুকু দূরত্ব থাকা উচিত? এটা ঠিক যে বাবা মায়ের সাথে বয়স আসলে বন্ধু হওয়ার চাইতে বড় আনন্দের আর কিছু থাকতে পারে না। কারণ যখন পৃথিবীতে মানুষ কোনো কিছু শেয়ার করার জন্য বাবা মাকে বন্ধু হিসেবে পায়, এর চাইতে আর সহজ এবং সবচাইতে আমি বলবো যে সুবিধাজনক কোনো পরিস্থিতি হতে পারে না। কারণ বাবা মাই হচ্ছে যে কোনো গভীর গোপন কথা গোপন রাখা এবং কমফোর্টেবলি সবচাইতে ভালো নিঃস্বার্থভাবে উপদেশ দেওয়ার জন্য ওনারাই সবচাইতে বেশি নির্ভরযোগ্য মানুষ। তো বন্ধু হওয়ার যে চেষ্টা, এটা আমি খুবই মনে করি যেটা প্রয়োজন আছে, এবং সেই চেষ্টা করাটা খুবই গুরুত্বপূর্ণ।
তবে বন্ধু হতে যাওয়ার ক্ষেত্রে বাবা মা যদি আবার ভুলে যান যে পারমিশন দেওয়া মানেই বন্ধু হওয়া, যে কোনো কিছু করতে দেওয়া, যেটা আসলে হয়তো বয়স উপযোগী নয়, অনেক সময় অনেক কিছু সেই রকম হয়ে যায়, সেটাকে বাবা মা পারমিশন দেওয়াটা বন্ধু হওয়ার উদ্দেশ্যে, তাতে কিন্তু আসলে উনি জানেন না ওই বিষয়টি বা শিশুটি হয়তো পরবর্তীতে ব্যবহার করতে পারে। সো এতে যে আসলে সবসময় খুব ভালো হবে তা না, বন্ধু হওয়ার চেষ্টা করতে হবে, এটা খুবই জরুরি। এবং দূরত্ব, আপনি যে কথাটা বললেন দূরত্বর ব্যাপারটা, আমি বলবো যে এটা বাবা মা জানেন যে শিশুর সাথে দূরত্ব রাখলে আসলে ভালো হওয়ার চাইতে খারাপটাই হবে, কারণ উনি বাচ্চারা অনেক কিছু হয়তো জানতে পারবেন না, তার শুধু পছন্দ অপছন্দ নয়, সে কিভাবে চলছে, কার সাথে চলছে, কখন কোথায় থাকছে, এই বিষয়গুলো জানতে চাইলে সহজ স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা সম্পর্ক যদি ওনার সাথে না থাকে, তাহলে উনি জানবেন কেমন করে। কাজে বন্ধু হওয়া খুবই জরুরি এবং যতখানি সম্ভব শিশুর সাথে সহজ থাকা। আবার এটাও তাকে মাথায় রাখতে হবে যেন তার আচরণে কখনো কখনো শিশু বুঝতে পারে, কারণ কিছু কিছু বয়স আছে শিশুরা যখন কি আর একেবারে শিশু থাকে না, শিশু বলে আমরা খুব ছোট বাচ্চা মনে করি, কিন্তু আসলে একটা 17, 18, 19, 20 আমরা আসলে অনেকটা সময় বাবা মার উপর নির্ভরশীল থাকতে হয়, কিন্তু ওই নির্ভরশীল থাকার সময় যে বাবা মাকে কিছু কিছু জায়গায় তার জবাবদিহিতা করতে হবে, এই জায়গাটি যেন সে ভুলে না যায়। কারণ আমরা যখন দায়িত্ব কখনো আমাদেরকে নিতে হয়, সেই দায়িত্বের অভ্যাসটি আমরা কোথা থেকে শিখবো? বাড়ি থেকেই তো। তো বাবা মাকে যদি আমাদেরকে মাথায় রাখতে হয় যে আমাদের সন্তানকে আমাদের একজন মানুষের মতো মানুষ করে আমরা তৈরি করতে চাই, সমাজের একজন উপযুক্ত সদস্য হিসেবে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই তার ভিতরে দায়িত্ব জ্ঞান যেন সঠিকভাবে তৈরি হয় সেই দিকটি খেয়াল রাখতে হবে। এবং দায়িত্ব জ্ঞান তৈরি হওয়ার একটি বড় জায়গা হচ্ছে জবাবদিহিতার কথা মাথায় রাখা। আমি এই প্রসঙ্গটাতেই আসছিলাম যে বয়সের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। তো একটা শিশু যখন শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে যুবক হয়, তখন এই বয়সের সাথে সাথে তার বাবা মার সম্পর্কের পরিবর্তনটা কোন জায়গাতে হবে? এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের একজন বিখ্যাত মনোবিজ্ঞানী, উনি আমাদের সব মনোবিজ্ঞানীরা ওনার নাম খুব আনন্দের সাথে ব্যবহার করেন বিভিন্ন জায়গায়, অ্যাটাচমেন্ট থিওরি দিয়েছেন উনি, জন বলবি বলে একজন ব্রিটিশ সাইকিয়াট্রিস্ট। ওনার একটা এই তত্ত্ব সারা বিশ্বে আমাদের প্যারেন্টিং স্টাইলকে অনেকখানি বলা যায় যে আমরা যা চর্চা করি সেই জায়গাতে ওনার এই তত্ত্ব খুবই প্রভাব রেখেছে। কারণ এখানে উনি খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন যে শিশুর সাথে বাবা মায়ের যে সম্পর্ক সেটা কি ধরনের হবে, সাধারণত কিরকম হয়ে যায়, সেই জায়গা থেকে উনি শুরু করেছেন। তো শিশুদের বয়সের দিকে তাকালে আমরা দেখতে পাই যে একদম ছোট বয়সের কিছু শিশু, আমরা নবজাতক থেকে 5 বছর বয়স পর্যন্ত একটা গ্রুপ বলে আমরা মনে করি, যে শৈশবের অংশ, তারপরে 6 থেকে 12 বছর কৈশোরের আগ পর্যন্ত যে বয়স, আমরা এটা মানে মিডল চাইল্ডহুড বা মধ্য বয়সী শিশু মনে করি, এবং তারপর 12 থেকে একেবারে 18, 19 যেখানে আমাদের কৈশোর শেষ হয়, সেই টিনেজ নামে যেটা পরিচিত, অ্যাডোলেসেন্ট বা আমরা কৈশোর কাল বলে বাংলায় বলি। তো এই 3টি বয়সের শিশু, এদের সাথে কিন্তু বয়সের সাথে সাথে বাবা মায়ের সম্পর্কের একটা পরিবর্তন আসে। কারণ একদম ছোট বাচ্চারা আমরা বুঝতেই পারছি ওর নার্সিং যত প্রয়োজন, অ্যাডোলেসেন্ট বাচ্চার কিন্তু সেই কোলে নিয়ে খাওয়ানোর ব্যাপারে নার্সিং এর প্রয়োজন নেই। সো শুরুটা কিন্তু সেই সময় হয়। বলবির মতে এই যে সম্পর্কটা, এটাকে উনি অ্যাটাচমেন্ট বলেন, আমরা নিবিড় সম্পর্ক বলতে পারি। এই নিবিড় সম্পর্কটা 3টা ধরনের তৈরি হয়। যখন কোনো মা বাবা সন্তানের সাথে এই নবজাতক সন্তানের সাথে দিনের দিনে আস্তে আস্তে ওনারা চেষ্টা করেন যে সন্তান যখনই তার কোনো অসুবিধার জন্য মনে করেন কাঁদছে, ও কেন কাঁদছে, ওর কান্নাটা দিয়ে কিন্তু ও বলে না যে আমার ক্ষুধা পেয়েছে, ও বলতে পারে না, কিন্তু বাবা মা কিন্তু ঠিকই খেয়াল করলে দেখা যায় যে ওনারা কিন্তু বাচ্চাটা কেঁদে ওঠার সময়, আবার কখনো কখনো কোনো প্যারেন্ট কান্না করার আগে কিন্তু বলে দেন যে ও এখন ক্ষুধার্ত, ওর এখন এই বিষয়টি প্রয়োজন, ওকে এখন ঘুম পাড়াতে হবে ইত্যাদি। তো এই যে বাবা মা এই সন্তানের প্রয়োজনীয়তার প্রতি সচেতনভাবে ওনারা খেয়ালে থাকেন, এবং বাচ্চার সাথে তার এই যে একটা একেবারে নির্ভর, বাচ্চাটাকে তার উপরে নির্ভর করার মতো একটা সম্পর্ক তৈরি হয়, এটা হচ্ছে এটাকে ইংরেজিতে উনি বলেছেন সিকিউরড অ্যাটাচমেন্ট। এই সিকিউরড অ্যাটাচমেন্টটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এই সিকিউরড অ্যাটাচমেন্টটা যখন মানুষের ওই ছোট্ট বয়সে তৈরি হয়,
তার থেকে মানে বলা যায় যে এটা আসলে বা মানুষ, আমরা যদি একটা গাছের সাথে কল্পনা করি মানুষের জীবনকে, তাহলে বলা যায় যে তার শিকড়টি পৃথিবীর এই সামাজিক জগতে সঠিকভাবে ভিতর পর্যন্ত মানে প্রতিস্থাপিত হলো। তারপর যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, তার মানে কি ও বাবা মাকে বেস করে এই পৃথিবীতে সোশ্যাল লাইফটাকে সে আস্তে আস্তে কিভাবে সে চলবে, অন্যের সাথে সম্পর্ক কেমন করে তৈরি করবে ইত্যাদি সে পরীক্ষামূলক করতে থাকে। যখনই কোথাও কোনো অসুবিধা হয় সে ফিরে আসে তার বেজে, সেখানে সে বুঝে নেয়, জেনে নেয় যে ওর এই পরিস্থিতিতে কি করতে হবে, বা এটা হয়েছিল, কষ্ট পেয়েছে, সে বাবা মাকে এসে জানায়। সো গ্র্যাজুয়ালি এই জায়গাটা, তার মানে আমাদের সিকিউরড অ্যাটাচমেন্টটা এত গুরুত্বপূর্ণ যে আমরা বুঝতে পারছি যে একটা বড় বয়সেও আমরা যখন বাবা মার সাথে আর থাকছি না, তখন যে আমরা অ্যাডাল্ট টু অ্যাডাল্ট ইন্টারঅ্যাক্ট করছি, যে সেটা যে কোনো ধরনের, সেই ইন্টারঅ্যাকশনের ভিতরেও এই আমাদের সিকিউরড অ্যাটাচমেন্টের প্রভাব থেকে যায়। আনফর্চুনেটলি অনেক সময় একটা কতগুলো ঘটনা ঘটে, কোনো কোনো প্যারেন্ট তার মানে বাচ্চার সাথে আসলে ওই যে বাচ্চার প্রয়োজনকে উপস্থিত থাকা মানে, কিন্তু অনেক সময় আমরা কোয়ালিটি টাইম বলি, এটা নিয়েও আমরা আলাপ করবো পরে। বাবা মা উপস্থিত থাকেন কিন্তু বাচ্চা হয়তো কন্টিনিউয়াসলি কাঁদছে, ওনারা হয়তো ঠিক খেয়াল করছেন না। তো এই যে উপস্থিত থেকেও বাচ্চাকে খেয়াল না করা, এই জায়গাগুলোতে বাচ্চার আসলে সেই সিকিউরড অ্যাটাচমেন্টটা তৈরি হয় না। ওখানে অনেক সময় তৈরি হয়ে যায় আরেক রকমের, যেটাতে বাচ্চা বুঝতে পারে না যে সে কনস্ট্যান্ট তাকে আসলে উপস্থিত থেকেও যখন নাই অনুপস্থিত প্যারেন্ট, তখন যেটা হয় তার যে অ্যাটাচমেন্ট হয় ওটা একটা অ্যাভয়েডেন্ট অথবা অ্যাম্বিভ্যালেন্ট অ্যাটাচমেন্ট হয়। বাচ্চা কনফিউজড যে আসলে কি, এবং আরেকটা দূরত্বটা বাড়তে থাকে। হ্যাঁ, এবং একরকমের সে কনফিউশন হয়, কারণ সে বুঝে না যে কিভাবে সে এই রিলেশনশিপের ভিতরে যাবে, কিভাবে বাবা মাকে সে আসলে তার দিকে অ্যাটেনশনটা নিতে পারবে। আরেকটা হয় সেটা হচ্ছে বাবা মা আসলে ঠিক কনসিস্টেন্টলি তার হয়তো কোনো এক সময় যখন কাঁদছে ওনারা উপস্থিত হলেন, কখনো হলেন না। সো এই যে একটা কনফিউশন, এটা আরো একটা মারাত্মক। এই বাচ্চাদের সাথে যে রকম রিলেশনশিপ হয় এটাকে উনি বলেছেন অ্যাংশাস অ্যাটাচমেন্ট। অ্যাংশাস অ্যাটাচমেন্ট যার হয়, ওদের আবার চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরে সেই এংজাইটি কাজ করে। ওরা কোনো রিলেশনশিপেও পরবর্তীতে অ্যাডাল্ট হয় যখন, তখন দেখা যায় সেই রিলেশনশিপের ভিতরেও সে বুঝতে পারে না, অল্প সামান্য কিছুতেই অনেক সময় হয় যে খুব চট করে সামান্য কিছুতেই সে মনে করে যে এইটুকু আমার জন্য এটা করা হয়নি, তার মানে তো আমাকে পছন্দই করো না, সন্দেহ প্রবণতাটা রয়েছে, অনেক কিছু হয়। মানে এই ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চাটি ছোটবেলায় আইদার অ্যাংজাইটি পর্ন অ্যাটাচমেন্ট বা তার ওই অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট ধরনের প্যারেন্টিং এর ভিতরে সে ছিল, তারাই অনেক রকমের সমস্যায় থাকে। আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা যদি চিন্তা করি আমরা, একটা পর্যায় পর্যন্ত বাবা মার সাথে সম্পর্কটা থাকে, এরপরে সে স্কুলে যাওয়া শুরু করে, স্কুলে যাওয়ার পর তার নতুন নতুন বন্ধু বান্ধব হয় এবং এখান থেকে একটা ডিটাচমেন্ট শুরু হয়। সে পরিবারের সময়টা কম পাচ্ছে, বাসায় কম থাকছে, পড়ালেখা নিয়ে ব্যস্ত হচ্ছে। এই সময়টুকুতে বাবা মায়ের কি করণীয়? এটা আসলে শুধু যে আমাদের দেশে তা না, এটা এটা মানে বলা যায় যে মানব জগতের নিয়ম। তো 5 বছর বয়স পর্যন্ত সাধারণত এটা আমরা বলি যে প্রাথমিক, এটা বাবা মার সাথে ঘিরেই তার জগৎ, এবং বাবা মা বলতে এবং পরিবার এই প্রথম যে কেয়ার গিভারের সাথে তার রিলেশনশিপ, এবং তারপরে তাকে সোশ্যাল ওয়ার্ল্ডে তাকে যেতেই হবে। এবং এই জায়গাটায় আমাদের একটা আপনি যে কথাটা বলেছেন আমি সেই জায়গাতে আমি অ্যান্সার করতে চাই। আর্থসামাজিক একটা পরিবেশ আমাদের দেশে আসলে আবার ভিন্ন। নিয়ম সব জায়গায়, শিশুরা বাইরে যাবে, 5 বছরের পরে স্কুলে যাবে, সে একটা সোশ্যাল একটা মাঠে খেলতে যাবে, পাড়ার আরো বাচ্চাদের সাথে মিশবে, বা আরো সে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত হবে, অন্য শিশুদের সাথে কম্পিট করবে। আমাদের একটা দুর্ভাগ্য, আমরা আস্তে আস্তে আমাদের দেশে এখন ঢাকা শহরে তো খেলার মাঠই নেই। হ্যাঁ, তো এখন শিশুদের যেটা হচ্ছে যে ওরা একটা কনফাইন অবস্থায় থাকছে। তো এই জায়গাটায় বাবা মায়ের আসলে খুবই জরুরি, কারণ এখন আমরা প্রায় দেখতে পাই যে আমরা শিশুরা কোথাও গেলে দুটো বাচ্চা একসাথে খেলাধুলা করবে, সেই স্বতঃস্ফূর্ততা, দুটো বাচ্চা একসাথে বন্ধু হয়ে যাওয়া, এই জায়গাগুলোতে একটু সমস্যা তৈরি হচ্ছে। এবং স্কুলেও অনেক সময় দেখা যায় যে মূলত যেহেতু ওদেরকে ইন্টারাকশনের টাইমটা, কারণ স্কুলে যখন যায় স্কুলের কিছু কাজ আছে, অ্যাক্টিভিটি আছে, ওদেরকে ক্লাসে টিচারের পড়া শুনতে হবে, লিখতে হবে, করতে হবে। সো ওই টাইমের ভিতরে এখন আবার স্কুলেও আসলে খেলার যে খুব জায়গা আছে তাও না। সো আমরা একেবারে খেলাধুলাকে আমাদের জীবন থেকে, শিশুদের জীবন থেকে বাদ দেওয়ার মতো একটা পরিবেশে চলে এসেছি।
তাতে যেটা হচ্ছে যে বাবা মায়েদের আসলে আমি মনে করি যে এই জায়গাটাকে গুরুত্ব দেওয়া দরকার। কারণ সোশ্যাল সিচুয়েশন, একটা অ্যাডাল্ট কিন্তু বাবা মা খেয়াল রাখবেন যে এই শিশুটি আজ এক সময় না এক সময় তাকে তো আসলে বাইরের জগতেই চলতে হবে, এবং তখন যেন সে চারপাশের সবার সাথে মানিয়ে চলতে পারে, সেই বৈশিষ্ট্যটি যদি তার তৈরি না হয়, তাহলে তো সে আসলে হুট করেই যে এখন আমি একটা চাকরি পেলাম, আমি এখন থেকে সহকর্মীদের সাথে আমার বৈশিষ্ট্যের ভিন্ন কোনো আচরণ করব। তো সেই জন্য আমাদের এই বাবা মাদের সবচাইতে বেশি জরুরি দরকার যে শিশু যেন সোশ্যাল সিচুয়েশনে, অনেক সময় হয় যে খেলতে যখন যায়, অনেক দুটো বাচ্চা খেলতে গেলে একটা খেলনা নিয়ে ঝগড়া লেগে যাবে, এটি স্বাভাবিক। বাচ্চার বয়সের বৈশিষ্ট্যটা হচ্ছে যে খেলনাটা আমি নিয়ে খেলবো, আরেকজন দেখবে। তো কিন্তু এতে অনেক সময় হয় যে দুটো বাচ্চার যে আরো দু প্যারেন্ট, ওই প্যারেন্টরা তখন আপসেট হয়ে যান, তখন ওনারা চান না যে ওরা খেলাধুলা করুক, যে আমার বাচ্চাকে ও তোমার বাচ্চা মারছে। বাট যদি ব্যাপারটা এমন হয় দু প্যারেন্টদের প্রয়োজন হচ্ছে, সবার যে কোনো প্যারেন্টের, তোমরা খেলা করো, কেউ কাউকে মারবে না, একসাথে ওকেও তুমি খেলতে দাও, তুমিও খেলো, তুমি টার্ন নাও, তোমারটা শেষ হলে ওকে টার্ন দাও। এই কথাগুলো প্যারেন্ট বললে বাচ্চা আস্তে আস্তে শিখতে পারবে। এবং তাহলে দেখা যাবে যে স্কুলে অনেক সময় অনেক রকমের নানান কমপ্লেন শুনতে হয় বাবা মার, যে আপনার বাচ্চা আজকে ওকে মেরেছে, ওকে ধাক্কা দিয়েছে ইত্যাদি। আসলে এই বিষয়গুলো হয়তো অনেক কমে যাবে যদি বাবা মাই এনকারেজ করেন যে শিশুদের, ওদের তো একটা সোশ্যাল লাইফ, যখন একটি প্রতিবেশী আপনার বাচ্চা একটা প্রতিবেশী বাচ্চার সাথে খেলতে যাচ্ছে, ওটা ওর সোশ্যাল লাইফ, ওই সোশ্যাল লাইফটাকে যেন ও হ্যান্ডেল করতে পারে, তার টিপস আপনি ওকে আগে দিয়ে দেন। দেখো ওকে ধাক্কা দিও না, কারণ তুমি ধাক্কা দিলে ওর তখন মন খারাপ হবে, ও তোমাকে ধাক্কা দিয়ে দিতে পারে। সেই কথাগুলো ওনাদের সবচেয়ে জরুরি শেখানো। হ্যাঁ দর্শক, আজকে আমরা আলোচনা করছি বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নিয়ে, এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর ফারহাদ ইকবাল, অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি। ম্যাডামের কাছে যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকমের প্রশ্ন থাকে, আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন, অথবা আমাদের যে লাইভ ভিডিওটি চলছে সেখানে আপনি কমেন্ট করতে পারেন। কমেন্ট করার সময় অবশ্যই আপনার বাচ্চার বয়সটি উল্লেখ করবেন। ম্যাডাম, এই পর্যায়ে আমাদের ফেসবুক ফ্যানদের কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমরা বলছিলাম যে একটা সন্দেহ প্রবণতার তৈরি হয়, এবং সন্দেহ থেকেই তৈরি হয় মিথ্যা। এরকম একটি প্রশ্ন করেছেন কামরুন নাহার। কামরুন নাহার জানতে চেয়েছেন, উনার মেয়ের সাথে উনার ফ্রেন্ডলি রিলেশন ছিল, 13 বছর বয়স উনার মেয়ের, কিন্তু আজকাল উনার মেয়ে উনাকে মিথ্যা বলছে এবং বেশিরভাগ সময় একা থাকতে চায়। এ ব্যাপারে কি করণীয়? আমাদের দর্শক কামরুন নাহার আপা, আপনি এটা এমনিতেই কৈশোরের একটি বৈশিষ্ট্য। ওই সময় সন্তান একটু চায়, ওরা কিছু প্রাইভেসি চায়, কারণ ওই সময়টা কিছুটা হলেও তারা স্বাধীন, মানে কৈশোর আপনি আপনি জানেন খুব ভালো করেই যে একটি মানুষের জীবনের সেই পর্যায়ে, যে পর্যায়ে সে আসলে শৈশবের নির্ভরশীল অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক জীবনের যে স্বাধীনভাবে নিজের জীবনকে গুছিয়ে নেওয়া বা চলা, অন্যের সাথে মেলামেশা করা, সেই অভ্যাসটিতে পৌঁছাবার একটা, বলা যায় যে একটা পুল, একটা মাঝের একটা সেতু, এই সেতু পার করার জন্য বাবা মাকে তাকে সহযোগিতা করা দরকার, এমন ভাবে যে যেন সে কিছুটা তার সেই প্রাইভেসি এবং স্বাধীনতাকে কিছুটা সে এনজয় করতে পারে, সেই সুযোগটা যেন সে কিছুটা পায়। এই কারণ এই বৈশিষ্ট্যকে যদি এখন আমরা শ্রদ্ধা না করি, তাহলে আবার তাকে ওই বন্ধু হবার যে আমাদের সুযোগটি, সেই সুযোগটি আসলে হারিয়ে যায়। যদি অবশ্যই তার সাথে আপনি আলোচনা করবেন যে তার কোনো বিষয় আছে কিনা, যদি এমন কিছু আপনার চোখে পড়ে যে যেটা আসলে তার জন্য স্বাস্থ্যকর নয়, তার ভবিষ্যতের জন্য সুস্থতা, মানসিক, শারীরিক, সামাজিকভাবে সুস্থ থাকার মতো নয়, তা না হলে কিছুটা হলেও তাকে হয়তো আপনি স্বাধীনতা একটু দেওয়া দরকার। পাশাপাশি আপনি তার সাথে আলোচনা করুন এই বিষয়টি, সে যে বড় হচ্ছে, সেই বৈশিষ্ট্য যে আপনি তাকে তার ভিতরে দেখতে পাচ্ছেন, তাকে সেটি বলুন। এবং সে যে কিছু কিছু কাজ যেহেতু সে বড় হয়েছে, সেই জায়গা থেকে সে করতে পারছে, তার সামাজিক সমস্যা সে সমাধান করতে পারছে, সেই জায়গাগুলোতে তাকে এনকারেজ করতে পারেন। যতক্ষণ পর্যন্ত হয়তো আপনি বুঝতে পারছেন যে কোনো কারণে হয়তো তার আপসেট হয়ে আছে, মন খারাপ, সেই জায়গাগুলো তাকে আপনি বলতে পারেন। যদি সে মনে করে তার জন্য আপনি সব সময় তাকে সহযোগিতা করার জন্য উপস্থিত, এবং সে যেন কোনোভাবেই
এখানে আরেকটি কথা আমরা অনেক সময় মনে রাখতে পারি না, সেটা হচ্ছে শিশুরা অনেক সময় চায় যে কথাটি মা বা বাবাকে আমি শেয়ার করলাম বিকজ উনি আমাকে বলেছেন, মা বলেছে যে আমি তোমার কথাটা গোপন রাখবো, কাউকে বলবো না, বাবাকেও বলবো না, বা বাবাকে যখন বলতে গেল তখন বাবা বলেছেন মাকেও বলবো না, কাউকে বলবো না, বা যাকে ঘিরে সমস্যাটি হয়েছে তাকেও বলবো না বা তার পরিবারকেও জানতে দিব না। কিন্তু আনফরচুনেটলি অনেক সময় হয়ে যায় আমরা একটু বাচ্চাদেরকে নিরাপদে থাকুক, প্রোটেকশনে থাকুক এই জায়গা থেকে, যেহেতু আমরা অভিভাবক, আমরা ভালোর জন্য অনেক সময় আমরা এটা আবার শেয়ার করে ফেলি। ওকে আমরা কথা দিয়েছিলাম যে বলবো না কাউকে, সেটার কথাটা রাখি না। কিন্তু এই জায়গাটা অত্যন্ত মারাত্মকভাবে আসলে শিশুর বিশ্বাসকে ধ্বংস করে দেয়। এই জায়গাটির প্রতি খেয়ালে থাকবেন। যদি সে কিছু শেয়ার করতে চায় আপনার কাছে, যদি আপনি তার কাছে প্রতিজ্ঞা করেন যে আপনি কাউকে বলবেন না, তাহলে আপনাকে সেই কথা রাখতে হবে। কিন্তু অবশ্যই যদি পরিস্থিতিটি এমন হয় যে প্রতিজ্ঞা আপনি করে রাখতে পারবেন না, আপনি বুঝতে পারছেন এই কারণেই যে সমস্যাটি যে পর্যায়ে গিয়েছে যে এটাতে এখন যদি বাবাকে না বলা হয় বা স্কুলের হয়তো শিক্ষককে না বলা হয় তাহলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, এই কথাটি আপনি আগেই মেয়েকে বলবেন যে দেখো যদি কোনো পরিস্থিতি পরিবর্তনের প্রয়োজন এবং সেখানে মাকে ভূমিকা নিতে হবে, সেটা তুমি আর হ্যান্ডেল করতে পারবে না, যেটা তুমি হ্যান্ডেল করতে পারবে সেটা অবশ্যই আমি আমার কাছে গোপন রেখেই দিতে পারবো, কিন্তু কোনো কিছু যদি মাকে হ্যান্ডেল করতে হয় তাহলে হয়তো মাকে কারোর সাথে কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আমি হয়তো তোমার সাথে আমি আলাপ করে নিব কাকে বলা যায়, কাকে বললে তুমি মনে করবে যে হ্যাঁ এতটুকু বলো, অতটুকু বলো না। তাতে হয়তো অনেক নির্ভরতার সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে আপনার সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে, আরো অটুট হবে। আশা করি দর্শক আপনি কিছুটা দিক নির্দেশনা পেয়েছেন আপনার এক্ষেত্রে কি করণীয়। পরের প্রশ্নটি এসেছে সুজানা হক থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার বাচ্চার বয়স 3.5 বছর, আমি হোম মেকার এন্ড খুব দ্রুত রেগে যাই। বাচ্চা একটু দুষ্টামি করলে খুব বকা দিই, পরে বুঝতে পারি এগুলোর অ্যাক্টিভিটি এবং ভুলেও যাই, অনেক জোরে ধমক দিয়ে দিই। কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবো? এটাও আমাদের বন্ধু সুজানা হক, আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এটা আমার মনে হয় আমাদের এখনকার একটু ইন্টারফেয়ার করবো, প্রায় একই রকম প্রশ্ন করেছেন সালমা আক্তার। তার বাচ্চার বয়স 5 বছরের উপরে এবং ইদানিং খুব বেশি দুষ্টামি করছে এবং বড় হয়ে যাওয়ার সাথে সাথে তার দুষ্টামি এবং রাগও বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে কি করণীয়? ওনারও রাগ বেড়ে যাচ্ছে। আচ্ছা, দুজন মাকেই অনেক ধন্যবাদ। আসলে যেটা হয় যে আমাদের নিজেদের অনেক বিষয় চলতে থাকে মনের ভিতরে, আমাদের নিজেদের অনেক দুশ্চিন্তা, অনেক প্রতিদিনের মানসিক চাপ আছে। এই চাপগুলো আমাদেরকে সবসময়ই আরেকটা মানসিক স্বাস্থ্য রিল্যাক্স হওয়ার একটু প্রয়োজনীয়তা থাকে। তো যেটা হয় যখন নাকি আমরা সবসময় কাজের ভিতরে থাকি, এখন আসলে জীবনটা এমন হয়েছে যে প্রায় আমরা বোধহয় সত্যি সত্যি ঘুমের সময়টুকু ছাড়া আমাদের বিশ্রামের সময় খুব কম, সেটা যেখানেই কাজ করেন। তো আমার মনে হয় যদি আপনি মনে করেন আপনার রাগ নিয়ন্ত্রণের কষ্ট হচ্ছে, এটা প্রথমেই মনে রাখতে হবে যে আমি যতই আপনাদেরকে যে আজকে সাজেশন দিচ্ছি, সাজেশন গুলো মনে রাখবেন এগুলো কোনোটাই আসলে একদিনেই, আজকে বললাম আপনাদেরকে, এটা একদিনে করা সম্ভব না। তাই আপনি একটু করে এই যে সচেতন হয়েছেন, আপনি যে পরিবর্তিত হতে চান, এটি আপনার পরিবর্তনের প্রথম ধাপ। কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি আসলে পরিবর্তনটা কিরকম চান। যে আমি বাচ্চাকে আবার বলবেনও না, কারণ বাচ্চা যখন দুষ্টামি করবে বাচ্চারা সেটাই স্বাভাবিক, কিন্তু ওকে আবার বলে দিতে হবে তো যে এইটা করাটা ঠিক না, কারণ এটা করলে তুমি ব্যথা পেতে পারো, আরেকজন ব্যথা পেতে পারে, কেউ যদি ব্যথা পায় তাহলে তোমার সাথে হয়তো আর বন্ধু থাকবে না। এই কথাগুলো মাকে বলতেই হবে, বাবাকে বলতেই হবে। সো প্রথম এটা আমি আপনাদের জন্য যে কাজটি করতে বলবো, যে এটা একটা আপনার এই রেগে যাওয়ার বিষয়টাকে আগে যদি একটু বুঝে নেন, কেন রেগে যাচ্ছি। 3টা ঘটনা ঘটে যখন আমরা একটা রিয়াকশন করি, একটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিক্রিয়া করি, সেটার কতগুলো ধাপে ধাপে ঘটনা ঘটে। আমি ঘটনাটা দেখি, তার মানে আমি তথ্য, ফ্যাক্টস পাই। তো সেটা কি, প্রথম ধাপ, আমি দেখছি বাচ্চাটা দুষ্টামি করছে, জিনিস ফেলছে, পড়ে যাচ্ছে ইত্যাদি, ধ্বংস হচ্ছে। তো আমি তখন রাগ করি, আমার তখন কি মনে হয় যে এই তো সব নষ্ট করে দিল, দুষ্টু হয়ে যাচ্ছে বাচ্চাটা, আমার বাচ্চাটা অন্যরা দেখলে আমাকে তখন বলবে যে আমি ভালো মা না বা ভালো বাবা না। সাথে সাথে কি হচ্ছে, আমার মনে তখন আরেকটা কষ্ট তৈরি হয়েছে। ঘটনাটা তো ছিল কিন্তু বাচ্চা দুষ্টু করছে, সে ওর ওই দুষ্টামিটা বন্ধ করার ছিল মূল বিষয়। কিন্তু সেখান থেকে দ্বিতীয় ধাপে আমি কি করেছি, আমি ওটাকে ব্যাখ্যা করে ফেলেছি আরো বেশি।
এটার মানে এই, এর পরে ইভেন নিজের কাছে পর্যন্ত ওই মানে কেটে নিয়ে এনেছি। সো আমার মনের ভিতরে তখন কিন্তু রাগ, দুঃখ, কষ্ট অনেক বেশি বেড়ে গিয়েছে। তৃতীয় ধাপে আমি তখন কি করি, আমি বাচ্চাকে বলি তুমি ভীষণ দুষ্টু বাচ্চা হয়ে যাচ্ছ। এবং তখন ওই যে আপনারা যে কথাগুলো বললেন, যে কারণে রাগটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, যে বাচ্চাকে হয়তো অনেক সময় এত বেশি বকাঝকা করে ফেলি যেটা পরে নিজেকে কষ্ট হয়। তার মানে আসলে এমন কিছু করে ফেলি সেটা কিন্তু শুধু ওই বাচ্চার আচরণের জন্য না, আমার ওই ইন্টারপ্রিটেশনের কারণে। সো আপনারা কষ্ট করে একটা কাজ করতে পারেন, ধীরে ধীরে নিজের জন্য একটু সময় বের করেন, যে আগামী সময় না, একটু রুটিন করেন যে আগামী 4 সপ্তাহ আমি আমার এই আচরণটা পরিবর্তনের চেষ্টা করব। প্রথম সপ্তাহ আমি চেষ্টা করব শুধুমাত্র আমার এই ইন্টারপ্রিটেশনের কাজটা, ব্যাখ্যা, ওই ঘটনাটা দেখলে পরে যে ব্যাখ্যা করা এবং বাচ্চাকে কিছু বলে ফেলা, এই বলে ফেলার এই দুটো জায়গাকে আমি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি কিনা। এবং নিয়ন্ত্রণ করতে গেলে আসলে সবসময় মানে অনেকে মনে করেন যে চুপ করে থাকা, বাচ্চাকে কিছু বলবো না তাহলে, এই প্রশ্ন করেন, কিন্তু আসলে তা না। আপনি কি বলবেন, আপনি অবশ্যই বাচ্চাকে কিছু বলবেন, সেটা হচ্ছে আপনি সেই ফ্যাক্টসটাই বাচ্চাকে বলবেন, যেটা আসল ঘটনা। বাচ্চা দুষ্টামি করছে, আপনি বাচ্চাকে বলবেন বাবু তুমি এখন এটা করো না, এটা করলে এই হবে, ওকে বলেন। এবং ওর পছন্দ করে এমন কিছু কাজ যেটা আপনি জানেন, বাবা মার চাইতে ভালো কেউ জানে না যে বাচ্চা কি করতে পছন্দ করে, তার পছন্দ। হ্যাঁ, এটা ঠিক। এখন আবার আমাদের একটা সমস্যা আছে, আমরা বাচ্চাদেরকে মোবাইল বা ইত্যাদি দিয়ে বসিয়ে দিই। অবশ্যই না, এটাও অন্য, আমরা আলাপ করতে পারি এটা নিয়ে। তো আমরা ওর ওর সাথে কিছুক্ষণ কথা বলুন, আপনি ওই ঘটনাটি নিয়ে কথা বলুন, যে যদি তুমি এমন করো তাহলে কি হবে, পড়ে গেলে কি হবে, তারপরে কি হতে পারে ইত্যাদি। এর অর্থ হচ্ছে আপনি বর্তমানেই অবস্থান করছেন, আপনি এবং শিশু বর্তমানে অবস্থান করছেন। এবং এর সবচাইতে ভালো দিক হচ্ছে যখন ওই যে আমরা ইন্টারপ্রিট করলাম এবং তারপরের কনসিকোয়েন্সটা হচ্ছে বাচ্চাকে আমি এমন কিছু বলে বসলাম বা এমন কিছু করে বসলাম, এমন ভাবে বকাবকি করলাম, সেই ঘটনাটি ঘটবে না এবং বাচ্চার সাথে আমার সম্পর্কটা কিন্তু সবসময়ের জন্য ভালো থাকবে। ম্যাডাম, ফেসবুকের কথাটা যেটা আসছিল সেরকম একটি প্রশ্ন অলরেডি চলে এসেছে আমাদের কাছে। প্রশ্নটি করেছেন ফারজানা বেগম। তিনি জানতে চেয়েছেন তার ছেলে শুধু রাত্রের বেলা ফেসবুকতে থাকে এবং সকালে উঠতে পারে না। সে স্কুলে যেতে চায় না, ক্লাস 10-এ পড়ে। আমি এখন খুব সমস্যায় আছি এবং এর সমাধান কি? তার সমস্যার সমাধান করার জন্য তার কাছ থেকে আমি অনেকবার মোবাইল ফোন কেড়ে নিয়েছি। তো এখন কি করণীয় উনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ ফারজানা আপা, আপনি যে প্রশ্নটি করেছেন আসলে এটা এখন সবার প্রশ্ন, সবাই এই সমস্যায় আছেন। এটা খেয়াল করে দেখুন, শুধু শিশুরা নয়, ছেলেপেলেরা না, আমরা বড়রাও আসলে এখন সারাদিন রাত মোবাইলের দিকে তাকিয়ে থাকি প্রায়। তো এটা একটা কাজ আমরা সত্যি করতে পারি, যেটা আমাদের বাড়িতে একটা নিয়ম মেনটেন করা, যেটা শুধু বাচ্চারা না, বাড়ির সবাই মেনটেন করবে, যে এই ডিজিটাল বা টেকনোলজিতে আমাদের কিছু টাইমিং থাকবে। রাত 10টার পরে নেট নয়, বা হ্যাঁ 12টার পরে বন্ধ করে দিন। কারণ সত্যি সত্যি তো অনেক সময় একটু দেরি হয়, কারণ আমরা ট্রাফিকের কারণে আমরা বাড়ি ফিরতে ফিরতে 8টা-9টা বেজে যায়, কিছু করার থাকে না। আপনারা যখন জানেন যে এইটা হচ্ছে শেষ টাইম, এরপরে সত্যি আমাদের ঘুমাতে হবেই, কারণ পরের দিনটা যদি আমরা সুন্দরভাবে কাটাতে চাই, সঠিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ওই টাইমে ঘুমাতে যেতে হবে এবং বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই তার আগে যেতে হয়। তো এই টাইমিংটায় আপনারাও আপনাদের মোবাইল ইত্যাদি বন্ধ করে দিন, ইন্টারনেটটা বন্ধ করে দিন। যদি মোবাইল বন্ধ না করা যায়, কারণ অনেক সময় থাকে, এটা বলাটা যত সহজ, করাটা তো সহজ না। কারণ হচ্ছে বাবা মার কাজ থাকতে পারে, আপনারা বাচ্চার সাথে নেগোশিয়েট করতে পারেন যে অবশ্যই হ্যাঁ আমারও ইন্টারনেটটা বন্ধ থাকবে, বাট আমার মোবাইলটা অন রাখতেই হবে, বিকজ এটাই এটা তোমাদের জন্য এবং সবার জন্যই করতে হবে। বাট আমিও ইন্টারনেট, ফেসবুক ইউজ করছি না বা অন্য ইন্টারনেটে আমি এখন বসে নেই, কারণ এটা বাবা মায়ের জন্য স্বাস্থ্যকর, ওনারা মানবে, বাড়ির সবাই মানবে। তো এই স্যাক্রিফাইসটুকু আমাদেরকে আমরা করে দেখতে পারি, সবাই আমরা যখন শুরু করবো আমার মনে হয় এটা পরিবর্তন আসতে পারে। পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভাই বোন, এবং এই ভাই বোনের সাথে বাচ্চার যে সম্পর্ক সেই রিলেটেড একটি প্রশ্ন করেছেন মাসুদ আলী। তিনি জানতে চেয়েছেন উনার 2 বছরের একটি ছেলে আছে, যে তার 5 বছরের ভাইয়ের সাথে খুব রাগারাগি করে, এক্ষেত্রে কি করণীয়? মাসুদ আলী সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আমার একটা কথাই আছে যেটা বলে সিবলিংস রাইভালরি, ভাই বোনদের ভিতরে সবচাইতে বেশি
মারামারির একটা সম্পর্ক হয় এবং দীর্ঘদিন এটা চলতেও পারে। কিন্তু এই জায়গাটাতে আসলে বাবা মায়ের একটা বড় ভূমিকা আছে। 2 বছরের আপনার যে সন্তান, তার সাথে আপনি আলাপ করতে যেমন পারেন, আপনার 5 বছরের সন্তানটির সাথেও একটু আলাপ করুন যে কি ঘটছে, কেন ভাইকে ভালো লাগছে না, বা কেন ছোট ভাইটি তোমার সাথে রাগ করছে, বোঝার চেষ্টা করা, একজন একজনকে বোঝার চেষ্টা করা। এবং ওদের আরো একটা ব্যাপার আছে, আমরা অনেক সময় মনে করি যে বাচ্চাদের যে আচরণটা এটা অটোমেটিক হয়, আসলে তা না। বাচ্চারা আসলে চারপাশে অনেক ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর দেখে অনেক সময় করতে থাকে, আসলে বেশিরভাগ সময় করতে থাকে, কারণ ওদের জানা নেই যে এই একটা পরিস্থিতিতে বা একটা ঘটনা ঘটলে কি করতে হয়। আপনারা একটু মনিটর করে দেখুন যে ওর চারপাশে যে আর ঘটনাগুলো ঘটছে, হতে পারে এমন যে ওর যে খেলাধুলো গুলো করছে, ভাইকে তার খেলার সঙ্গী মনে করে দেখি হয়তো ফাইটিং করছে, সেগুলো হয়তো তেমনই খেলাধুলা যেখানে ফাইটিংটাই আসল ও প্রতিপক্ষ মনে করে বাড়িতে, এটা একটা। আবার হতে পারে এমন যে হয়তো স্কুলে বা কোথাও বন্ধু বান্ধবদের সাথে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যার ফ্রাস্ট্রেশনটা হয়তো সে ভাইয়ের সাথে প্রকাশ করছে, কারণ শিশুদের পক্ষে বড়দের প্রতি রাগ, দুঃখ, ক্ষোভ প্রকাশ করাটা এত সহজ কাজ না, যেটা খুব সহজে শিশুরা ভাই বোনের সাথে শেয়ার করতে পারে। তো আমার আপনার জন্য একটা অনুরোধ থাকবে যে আপনি শিশুদের, আপনার 2 সন্তানের সাথেই ওদের ভালোভাবে সময় কাটাবার কিছু খেলা, যেমন 2 ভাই মিলে কি খেলতে পারে তেমন খেলার, এবং তেমন খেলা শুধু না, ব্যবস্থা করার না, ওদেরকে আপনারাও উপস্থিত থেকে সেই সময়গুলোতে অনুপ্রেরণা দেওয়া, ওদেরকে উৎসাহ দেওয়া যে হ্যাঁ এইভাবে খেলাটা হচ্ছে। যেমন আগে আমরা মনে করে দেখি আমরা কি করতাম, ভাই বোনেরা বাবা মা সবাই সহ লুডো খেলতাম সাপ্তাহিক ছুটির দিনে, বা ক্যারাম বোর্ডটা নিয়ে বসে যেতাম। বাড়িতে বেশি লোক হয়ে গেলে আমরা পার্টনার করে নিয়ে একই অংশে, যে এবার তোমার টার্ন, এবার আমার টার্ন, এই গুটিটা এবার আমি দিব, এবার তুমি দিবে। তো তার মানে হচ্ছে যে আসলে যত বেশি আমরা এই ধরনের পারিবারিক সময় তৈরি করতে পারবো, তত বেশি আমরা সমস্যা হবেই। মানুষের এই সমস্যাগুলো কেন হয়, বিভিন্ন রকম অনুভূতি থেকে হয়। কোনো একটা কারণে আমার একটু বিরক্ত লাগলো, আমি আরেকজনকে একটা কথা শোনাতে ইচ্ছা করছে, কিন্তু কথাটা আমি সেইভাবে না রেগে বলা, আর রাগটাকে আমি বলা, দেখো তুমি যে আচরণটা করছো এতে আমার কিন্তু রাগ লাগছে, আমার রাগকে এইভাবে বলা, দুটো প্রকাশের ভঙ্গিতেই আসলে একটা শিশু যেমন শিখবে, ও নিজেও আস্তে আস্তে এই সিকিউরড অ্যাটাচমেন্টের কথা শুরুতে বলেছিলাম, সেই সিকিউরড অ্যাটাচমেন্টের বহিঃপ্রকাশটা হবে। আপনার আমরা আপনার পরিচয় আগেও দিয়েছি, তো একটা বিষয় আমরা বলিনি, সেটা হচ্ছে আপনার পিএইচডি বিষয়টি। ম্যাডাম, পিএইচডি বিষয়টি ছিল ট্রমাটাইজড চিলড্রেন, আমাদের দেশের মানসিক আঘাতপ্রাপ্ত শিশুদের। আঘাত ম্যাডাম শারীরিক হতে পারে, মানসিকও হতে পারে। আই গেস শিশুদের ক্ষেত্রে মানসিক আঘাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আর্থসামাজিক অবস্থা চিন্তা করলে প্রায় সময় দেখা যায় যে বাচ্চার সামনেই হয়তো বাবা মারা ঝগড়া করছে, অথবা কোনো বড় কোনো ইস্যু নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে। তো এই জিনিসগুলা মেন্টাল ট্রমা কতটুকু তৈরি করে? অনেক ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমার গবেষণাটি করার সময় আমি বাংলাদেশের শিশুদের উপর এই গবেষণাটি করেছি। আমার দেখার ইচ্ছা ছিল, আমাদের দেশে যেহেতু অর্থনৈতিক অবস্থা ভালো না, তেমন পরিবারের সংখ্যাই বেশি, মাত্র আমরা খুব সামান্য 28%, 68% মানুষ আমরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এর অর্থ হচ্ছে যে ওদের আসলে প্রতিদিন ভালোভাবে খাওয়ার অবস্থা নেই। তার মানে গোটা জাতি ম্যাক্সিমাম দিন আসলে ভালোভাবে না খেয়ে আছে। এই ধরনের পরিবারগুলোর শিশুদের মানসিক স্বাস্থ্য অবস্থা কতখানি খারাপ হতে পারে আমরা অনায়াসেই বুঝতে পারি। এবং ওদের জীবনে ওরা যতটা দুর্ঘটনা দেখে এবং অভিজ্ঞতা ওদের জীবনে হয়, এটা আমরা আসলে যারা আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের হয়তো অনেক কিছু এই সমস্ত দেখতে হয় না জীবনে। তো এই শিশুগুলোর মানসিক স্বাস্থ্য অবস্থা কেমন এটা বোঝার জন্য আমরা গবেষণাটা করেছিলাম। এবং তখন আমরা একটা কন্ট্রোল গ্রুপ নিয়েছিলাম যে আমাদের দেশে যে সুস্থ স্বাভাবিক পরিবারের যে বাচ্চারা আছে, যারা না স্বাভাবিক স্কুলে যায়, সেই স্কুলে যাওয়া পড়ুয়া বাচ্চাদের ভিতরে আমি প্রায় 1300 বাচ্চার উপরে 1300-র উপরে বাচ্চার সাথে সাক্ষাৎকার নিয়ে কাজ করি। তাতে আনফরচুনেটলি আমরা দেখতে পাই দুটো গ্রুপের ভিতরে খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য নেই। এর মানে কি? এর মানে আমরা ভাবছি যে যারা আমরা বাচ্চাদেরকে
চার দেয়ালের ভিতরে খুব সিকিউরড একটা লাইফ দিতে পেরেছি বলে মনে করছি। আনফর্চুনেটলি হয়তো সেটা ঘটছে না। শিশুরা কোনো না কোনো ভাবে, আমাদের দেশের সব অবস্থানের শিশুরা এমন কোনো কোনো ঘটনার অভিজ্ঞতা তাদের জীবনে হয়ে যাচ্ছে যেটার জন্য তারা যথেষ্ট মানসিকভাবে কষ্ট পাচ্ছে। সো আমরা দেখতে পেয়েছি যে যারা মানে আমাদের যে গ্রুপটা ছিল এই বেশি মাত্রায় মানসিক আঘাতপ্রাপ্ত ঘটনার অভিজ্ঞতা রয়েছে যে বাচ্চাদের, তারা ম্যাক্সিমামই হয়তো ট্রাফিকড হয়েছে বা পাচার হয়ে গিয়েছিল বা কখনো ওরা হয়তো বাড়ি থেকে হারিয়ে গিয়েছে, এই ধরনের বাচ্চাদের। তো এই গ্রুপটার মানসিক স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ। স্বাভাবিকভাবে ওদের ডিপ্রেশন অনেক বেশি, ওদের এংজাইটি অনেক বেশি। আপনারা জানেন, দর্শক অনেকে জানেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে একটা মানসিক স্বাস্থ্য সমস্যা আছে, সেটার মাত্রা অনেক বেশি। আমরা পার্থক্য পেয়েছি প্রত্যেকটাতেই এই দুই গ্রুপের, সুস্থ বাচ্চাদের, স্বাভাবিক সামাজিক বাচ্চাদের সাথে। কিন্তু দেখা গিয়েছে স্বাভাবিক গ্রুপ যে সমাজের বাচ্চা আমরা ভাবছি তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা যে খুব ভালো তাই বলে তা না, তাদের স্কোরও আমরা অনেক হাই পেয়েছি। এর অর্থ তারা শুধু ওই অভিজ্ঞতাই তাদের হচ্ছে না, ওদেরও কিন্তু মেন্টাল হেলথের অবস্থা ভালো নয়। সো এটা ছিল আমাদের একটা বড় অংশ এই কাজটিতে। আর আরেকটা অংশ ছিল, আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের এই বিশাল জনগোষ্ঠীর, যেখানে মানসিক স্বাস্থ্য একটা এমন বিষয়, আমরা এটা গত হয়তো 2 দশক এখন আমরা একটু সচেতনতার সাথে এই বিষয় নিয়ে ভাবছি, কাজ করছি। মানুষজন মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য শুধু সাইকিয়াট্রিস্ট না, সাইকোলজিস্টদের কাছে আসছেন। আজকে আপনারা আমাদেরকে কথা শুনছেন। এই অবস্থাটা কিন্তু মাত্র একদম নতুন। এইটা নতুন কাজ, নতুন হলেও এখন যারা ভাবছেন তারা সেই গ্রুপ যারা এই বিষয় নিয়ে পড়ালেখা করেন, চিন্তা ভাবনা করেন, শোনেন, তেমন মানুষ। কিন্তু আসলে সেই বিশাল জনগোষ্ঠী কিন্তু এখনো এই স্বাস্থ্য সেবার থেকে এখনো বাইরে। আমরা তাদের কাছে এখনো পৌঁছাতে পারছি না, কারণ সাইকোলজিক্যাল যে ইন্টারভেনশন সেটা একটু আসলেই ব্যয়বহুল। কোনো ভাবে আমরা যেমন নাকি একটা অ্যান্টিবায়োটিক আপনারা যখন দিয়ে দেন কোর্সটা, সেই কোর্সটা কমপ্লিট না হলে যেমন নাকি ট্রিটমেন্টটা শেষ হয় না, ঠিক তেমনই সাইকোলজিক্যাল ইন্টারভেনশন আমরা এই যে যখন নাকি সাক্ষাৎকার দিই তখন একটা সুবিধা যে আপনারা ফোন করেন, আমরা সাজেশন দিয়ে দিই, কিন্তু এটা কিন্তু আসলে ট্রিটমেন্ট না। আমাদের ট্রিটমেন্টের আসল ধারণটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট সময়, ধরেন 5 থেকে 10টা সেশন একজন সাইকোলজিস্টের সাথে আপনি সপ্তাহে একদিন করে তার সাথে গিয়ে কাজ করবেন, এবং একটু একটু করে আপনার সমস্যাটি যদি গত 5 বছরের হয়, 5 বছরের সমস্যা কিন্তু এই ছোট্ট সাজেশনে চলে যাবে না। ওই 10 দিন আপনি তার সাথে আপনি পরিকল্পনা করবেন, একটু একটু করে কাজ করবেন, তারপর আপনার এই সমস্যা সমাধান আশা করি অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা কমে আসে। তো আমি যে অর্থে এই কথাটা বললাম, এই বিশাল জনগোষ্ঠীর মানুষ যাদেরকে আসলে আমাদের খুব খারাপ একটা সামাজিক অবস্থানের ভিতরে থাকে, যে বাচ্চাটি মা মানুষের বাসায় কাজ করে, যার বাবা হয়তো একটা গ্যারেজে কাজ করে, সেই বাচ্চাটি রাস্তায় সারাটা দিন কাটায়, এবং এই শিশুটি যে কত রকমের মানসিক আঘাত পায় আমরা অনায়াসেই বুঝতে পারি। তার জন্য মানসিক স্বাস্থ্য সেবা কোথায়? তো আমি চেষ্টা করেছি আমার গবেষণা করার সময়, পিএইচডি করার সময়, যে খুব কম মূল্যে আমরা কিছু করতে পারি কিনা। আমরা একটা ছোট্ট গবেষণা করেছিলাম যেখানে আমরা চেষ্টা করেছি একটা চিকিৎসা সেবা তৈরি করতে, যেখানে চিকিৎসক যিনি এই সেবা দিতে পারবেন তারও শিক্ষাগত যোগ্যতা অনেক উঁচু হতে হবে না। উনি ছোট্ট একটা খেলনা, বাংলা আমাদের অনেক কম খরচে, অনেক সময় আমরা ডোনেশনও পাই, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই দরিদ্র শিশু পরিবারের শিশুদের সাথে কাজ করেন তারা অনায়াসেই, এমনকি এই চিকিৎসাটা আসলে স্কুলেও ব্যবহার করা যায়। শিশুদেরকে তার মানসিক স্বাস্থ্য যত্ন নিবে কি করে আমরা সেই প্রক্রিয়াটি শিখিয়েছি, এবং দেখা গিয়েছে যে ট্রমাটাইজ বাচ্চাদের আমরা 2টো গ্রুপ নিয়েছিলাম। সেই গ্রুপে দেখা গিয়েছে যারা আমাদের ডিভাইস করা ইন্টারভেনশনটি ব্যবহার করেছিল, চিকিৎসাটি ব্যবহার করেছিল, সেই বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের যে বিভিন্ন ওরা সমস্যা প্রতিক্রিয়া দেখাচ্ছিল, সেই প্রতিক্রিয়াগুলো অনেক কমে গিয়েছিল। এবং আমরা যখন আবার পরবর্তীতে ফলো আপ করি, ফলো আপও দেখা যায় যে ওদের সমস্যাগুলো অনেক কম রয়েছে। হয়তো আমরা চেষ্টা করলে এই চিকিৎসাটাকে আমরা আমাদের দরিদ্র শিশুদের জন্য আমরা ব্যবহার করতে পারি। এবং আমাদের সমাজে আসলে আমরা নানান রকম সমস্যা দেখি, যে সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই এই
অর্থনৈতিক অবস্থার দারিদ্র্যসীমার নিচে যে পরিবারগুলো রয়েছে, দেখা যায় যে তাদের সদস্যরা এই ধরনের সামাজিক অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে। কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা ওদের জন্য কিছু নেই। ওদের জন্য আমরা যদি কিছু সহযোগিতা করতে পারি, যে খরচও তেমন যদি কিছু না করে আমরা তাদেরকে সহযোগিতা দিতে পারি, হয়তো কিছু হলেও, সামান্য হলেও তো কিছু বা শিশু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। হয়তো আমরা কিছু হলেও সামাজিক অপরাধ কিছু কম হবে একসময়। ধন্যবাদ ম্যাডাম, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং দর্শকদেরকে একটি ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আজকে আমাদের আলোচনা শুনলেন। দর্শকবৃন্দ, সমস্যা অগণিত কিন্তু সময় সীমিত। আমাদের আজকের অনুষ্ঠানের সময় একদমই শেষ এবং এ পর্যায়ে আপনাদের একটু বলে দিতে চাচ্ছি, ডক্টরওয়ালা.কম বাংলাদেশের প্রথম অনলাইন এবং কল সেন্টার ভিত্তিক ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে রেজিস্টার্ড ডক্টরদের সিরিয়াল নিতে আপনারা কল দিতে পারেন 16484 এই নাম্বারটিতে। ডক্টরওয়ালায় আমার ডাক্তার থেকে আমি ডাক্তার এজাজ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ডক্টরওয়ালা.কম এর সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।